অথবা অনেক সময় ইমিগ্রেশন পার হওয়ার পরে আমাদের একটা ডোমেস্টিক ফ্লাইট ধরতে হয়। তো ডোমেস্টিক ফ্লাইট অনেক সময় ডিলে হওয়ার কারণে মিস হতে পারে। আপনার প্রথম যেই কাজটা হবে সেটা হচ্ছে I-94 বের করা। I-94 খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, কিন্তু এই জিনিসটা নিয়ে আমরা বাংলাদেশে বসে কথা বলি না, কারণ এটা আসলে বাংলাদেশে বসে আপনার তৈরি করার কিছু নাই। এটা আপনি যখন এন্ট্রি করেছেন তখন এই ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে আমেরিকায় আসার পর প্রথম বা আসতে আসতে আমাদের প্রথম যেই জিনিসগুলো জানা থাকলে ভালো আর কি। তো একদম শুরু থেকে শুরু করছি। ঢাকা এয়ারপোর্টে হাতে সময় নিয়ে আসবেন, কারণ সিকিউরিটি চেক এবং লাগেজ ড্রপ করতে বেশ সময় লাগে। সময়ে সবাই ট্রাভেল করে, তাই লাইনও অনেক বড় হয়। স্মার্টভাবে ওজনের মধ্যে সব কিছু প্যাক করে নিন। আপনি চাইবেন না যে আপনার ওজন বেশি হোক বা সেটা নিয়ে কোনো সমস্যা হোক। ব্যাগে এমন কিছু নেবেন না যেটা এয়ারপোর্টে অনুমোদিত না। কাগজপত্র সাবধানে রাখবেন, কারণ আপনার এটা হারালে আপনি বিশাল সমস্যায় পড়বেন। কাগজপত্র আপনার ব্যাকপ্যাকে রাখুন। সবাইকে একটা না একটা ট্রানজিটের মধ্যে যেতে হয়। ট্রানজিট এয়ারপোর্টের সাইনবোর্ডগুলো খেয়াল করুন, কোনো সমস্যায় পড়লে বা কোনো কিছু না বুঝলে কাউকে জিজ্ঞেস করুন। আর আরেকটা জিনিস, ট্রানজিট এয়ারপোর্টে আবার সিকিউরিটি চেক আপ হবে। তো পানি বা এই জাতীয় জিনিসপত্র কিনে আপনি ব্যাকপ্যাকে নিতে পারবেন না, সেটা আবার ফেলে দিতে হবে। পানি থাকলে খেয়ে নিন। এরপর যাত্রার অংশটা বেশ লম্বা হতে পারে। ঘুমিয়ে নেবার চেষ্টা করবেন, আর খাওয়া কখন দিচ্ছে সেটা খেয়াল রাখবেন। পানি খাওয়ার চেষ্টা করবেন, যে পানি খেতে হবে। স্টে হাইড্রেটেড, কারণ এটা অনেক লম্বা জার্নি। সাধারণত এখনকার সব এয়ারক্রাফটে ইউএসবি চার্জ করার ব্যবস্থা থাকে। তো আমার পরামর্শ হবে যে আপনার পুরো পথে যে পরিমাণে ব্যাটারি খরচ হচ্ছে বা যাই হচ্ছে, আপনার হ্যান্ডসেটকে চার্জ করে রাখুন, কারণ আপনার অনেক জায়গায় হয়তো আপনি ওয়াইফাই দিয়ে ইন্টারনেট ব্যবহার করে কারোর সাথে যোগাযোগ করা দরকার হতে পারে। সো এই ব্যাপারটা মাথায় রাখেন। এরপর আপনাকে ইমিগ্রেশন পার হতে হবে। তো বেশিরভাগ ক্ষেত্রে আপনার ইমিগ্রেশনে খুব বেশি সময় লাগে না, আবার লাগতেও পারে, নির্ভর করছে কতগুলো প্লেন আসছে। আশা করি আপনাদের সবার পরের ফ্লাইট ধরার জন্য যথেষ্ট পরিমাণে সময় হাতে থাকছে। ফ্লাইট মিস করলে ভয় পাওয়ার কিছু নাই। আপনার যদি একসাথে টিকিট কাটা থাকে তাহলে আপনি আপনার পরের এয়ারলাইন্সে গিয়ে কথা বলতে পারেন। সাধারণত ইমিগ্রেশন পার হয়ে যাওয়ার পরে আপনার হয়তো কাতার বা টার্কিশ ওদেরকে খুঁজে বের করতে হয়তো একটু অসুবিধা হতে পারে। আপনার ওদেরকে খুঁজে না পেলেও আপনি ডোমেস্টিক যে এয়ারলাইন্সের টিকিট কেটেছেন, সেটা হতে পারে ইউনাইটেড, সেটা হতে পারে আমেরিকান, সেটা হতে পারে হাওয়াই ওয়ান বা অন্য কিছু, আপনি তাদের কাউন্টারে গিয়ে কথা বলেন, তার আপনার রেকর্ড পুল করে আপনার সব ইনফরমেশন বের করতে পারবেন। তারা সাধারণত আপনাকে পরের ফ্লাইটে তুলে দেবে। এই তো গেল। তারপর আপনি যখন ওখানে গিয়ে বাসায় গিয়ে পৌঁছালেন বা আপনি যেখানে থাকার কথা, আপনি সেই ডেস্টিনেশন শহরে পৌঁছানোর পরে আপনার প্রথম যেই কাজটা হবে সেটা হচ্ছে I-94 বের করা। I-94 খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, কিন্তু এই জিনিসটা নিয়ে আমরা বাংলাদেশে বসে কথা বলি না, কারণ এটা আসলে বাংলাদেশে বসে আপনার তৈরি করার কিছু নাই। এটা আপনি যখন এন্ট্রি করেছেন তখন ইমিগ্রেশন অফিসে তৈরি করেছে আপনার ইনফরমেশন দিয়ে। এই কাগজটা বা এই ইনফরমেশনটা আপনার সবসময় কাজে লাগবে। I-94-এর যেখানে যে ড্রাইভিং লাইসেন্স বলেন, আপনার ইউনিভার্সিটির অ্যাক্টিভেশন বলেন, সবখানেই এই কাগজটা কাজে লাগে। তো I-94 চেক করেন। I-94-এর জন্য একটা ভিডিও আমি আগে বানিয়েছিলাম, সেটা লিঙ্কে দেওয়া থাকছে। আর সেখানে ডিউরেশন স্ট্যাটাসের ব্যাপারে কিছু কথা আছে, সেটা আপনাদের মনে হয় জানা থাকলে ভালো, সেটা দেখে নেবেন। আচ্ছা, আসার পরে এখন একটা নন টেকনিক্যাল বা নন কাজে একটা কথা বলি। আসার পর খারাপ লাগতেছে, এটা খুবই স্বাভাবিক ব্যাপার। আপনারা সবাই মানুষ, দেশে আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, পরিবার পরিজন সবাইকে রেখে আসছেন, খারাপ লাগবে। তো নিজের উপর হার্ড হওয়ার কিছু নাই যে আমার কেন খারাপ লাগতেছে, আমার কেন মন টিকতেছে না। সেটা প্রথম দু একদিন সবারই এরকম একটা অবস্থার মধ্যে দিয়ে, তার মধ্যে তার উপর আপনি আছেন জেট ল্যাগের উপরে। জেট ল্যাগ জিনিসটাকে আরও খারাপ করে ফেলে। তো সব কিছু মিলে প্রথম একদিন বা দেড় দিন বেশ খারাপ লাগে। বেশিরভাগ লোকের, ব্যতিক্রম আছে, সবাই একরকম না। তো যদি খারাপ লাগে, ডোন্ট বি হার্ড অন ইয়ারসেলফ, গো থ্রু দিস থিং। সবাই ফেজের মধ্যে দিয়ে যায়। তারপর আপনার পরের যে নেক্সট কাজটা সেটা হচ্ছে ইউনিভার্সিটি রিপোর্ট করা। তো ইউনিভার্সিটি রিপোর্ট করার ক্ষেত্রে বিভিন্ন জায়গায় F1 স্টুডেন্টদের জন্য বিভিন্ন রকম সিস্টেম থাকে। কোনো কোনো জায়গায় সরাসরি গিয়ে কথা বলতে হয়, I-94-এর কপি দেখাতে হয়। কিছু কিছু জায়গায় এখন I-94 আপলোড করতে বলে অনলাইনে। আপনার ইউনিভার্সিটির কীরকম সিস্টেম সেটা আপনি ইউনিভার্সিটি এখান থেকে জেনে নেন। আর এখানে একটা জিনিস আমি বলে রাখতে চাই যে আমেরিকা অনেক বড় একটা দেশ। তো এই কারণে আপনার এক জায়গার ইনফরমেশন সবসময় এক জায়গায় খাটে না। আপনাকে যদি আপনার লস অ্যাঞ্জেলেসে বা নিউ ইয়র্কে থাকা একজন আত্মীয় বা ফ্রেন্ড বলেন যে এই দোকানে যাও বা ওইটা করো, সেটা হয়তো আপনি আপনার এলাকায় খুঁজে নাও পেতে পারেন। হয়তো ওই ব্যাংকটা আপনার শহরে নাই, তো আপনি ওই ব্যাংক অ্যাকাউন্ট কীভাবে খুলবেন। তো যাই হোক, তা এরপর আপনার পরের কাজ হবে, শুনতে অদ্ভুত মনে হলো, সেটা হচ্ছে আপনার খাওয়ার ব্যবস্থা করা। যেটা হচ্ছে যে আপনার মনে হবে যে এই লাইফের একটা বড় একটা চ্যালেঞ্জ হচ্ছে খাওয়ার অ্যারেঞ্জ করা, যে আপনি পরের বেলায় কী খাবেন, রাতে কী খাবেন, রাতে মনে হয় কালকে সকালে কী খাবো। তো সাধারণত যারা রুমমেটের সাথে উঠেছেন তাদের কিছু গোছগাছ থাকে, যাদের রুমমেটের সাথে ওঠা হয়নি বা যারা ফ্যামিলি নিয়ে আলাদা অ্যাপার্টমেন্টে উঠেছেন,
তাদের জন্য অনেক কিছু কিনে নিতে হবে। তো এক্ষেত্রে সেটাই বলেছে যে আপনার স্থানীয় কারো সাহায্য লাগবে, আপনার ওখানকার পরিচিত বাংলাদেশি অন্য কেউ যদি আপনাদেরকে হেল্প করেন সেটা অনেক ক্ষেত্রে সহজ হয়ে দাঁড়ায়। আর যদি না পারেন আপনি আসার ওই সময়ের সাথে সাথে না যেতে দেখুন, আপনি হয়তো পরিচিত কোনো বাংলাদেশিকে আগে হয়তো কিছু থেকে কিছু কিনে রাখতে বলতে পারে আপনার ফ্লাইট আসার আগে, তিনি আপনার জন্য হয়তো কিছু ব্যবস্থা করবেন। তো সাধারণত কিছু কিছু কমন জিনিসপত্র কিনে রাখা, মানে আসার পরপরই কিনে ফেলা ভালো এয়ারপোর্ট থেকে কিছুটা সেটেল হয়ে। আর সাধারণত বেশিরভাগ লোক ওয়ালমার্টে যায় বা যেখানে টার্গেট থাকে বা কাছাকাছি যে দোকান থাকে মানুষজন সেটাতেই যায়। তো এক্ষেত্রে সাধারণত সকালের নাস্তার ক্ষেত্রে সবাই দুধ সিরিয়ালের দিকে প্রথমে শুরু করে। আপনার খাদ্যাভ্যাস যেরকমই হোক না কেন, সিম্পল জিনিসপত্র দিকে যেমন দুধ সিরিয়াল পাউরুটি এগুলো, কারণ ড্রাই ফ্রুট এগুলো খুব তাড়াতাড়ি অ্যারেঞ্জ করা যায় বাসায় যদি থাকে এই ধরনের জিনিসপত্র। তো ওইটা নিয়ে পরে আরেকটা ভিডিও বানাবো, সেটা নিয়ে আর কিছু বলছি না। কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে এখানে অনেক কিছু লাগে যেটা আপনার হয়তো আপনি বাংলাদেশে বসে চিন্তাও করেন না। আপনার এখানে দেখবেন যে আপনার হ্যান্ড সোপ নাই, এটা কিনতে হবে। আপনি দেখবেন যে আপনার বালিশ কিনতে হবে, আপনার প্রচুর জিনিসপত্র সেখান থেকে কিনতে হবে। আর কেনাকাটার উপর আমি পরে একটা ভিডিও বানাবো, ভিডিওটা এমনি বেশ লম্বা হয়ে গিয়েছে। তো কয়েকটা জিনিস মাথায় রাখেন, I-94 গুছাতে হবে, তারপর ইউনিভার্সিটিতে কথা বলতে হবে, বাসায় সেটেল হয়ে বসার জন্য যেসব জিনিসপত্র দরকার জরুরি সেগুলো কিনতে হবে, হালকা পাতলা কিছু ড্রাই ফ্রুট কিনে ফেলতে হবে। আর আর খারাপ লাগবে, এটা যেন মানসিকভাবে প্রস্তুতি নেন যে আপনার খারাপ লাগবে, এটা খুবই স্বাভাবিক। বাট ইট উইল পাস। আপনার এরপরে আস্তে আস্তে আপনার হয়তো এখানে ইউজ টু হয়ে যাবেন অনেক কিছু নিয়ে। আর এখন যোগাযোগ ব্যবস্থা অনেক ভালো। সো বাসায় আসার পরপরই বাসায় কথা বলেন, বাসায় যোগাযোগ রাখেন। আর এরপরে হয়তো একটা শপিং নিয়ে একটা হয়তো ভিডিও একটা আলাদা করে বানাবো, কিছু শপিং টিপস দেবো এখানে সেখানে। অ্যাগেন এগুলো সব কিছুই লোকালাইজ, এক জায়গায় বোঝার জায়গায় খাটে না। আর আরেকটা জিনিস, আপনি অনেক কিছু কিন্তু যারা ফলে আসছেন তারা থ্যাঙ্কস গিভিংয়ের সময় অনেক কিছু কিনতে পারবেন। তো কিছু কিছু বড় বড় বাজার পরের জন্য রেখে দেওয়া যায়। আপনার যদি ওখানে এখন এই মুহূর্তে অনেক ঠান্ডা না থাকে তাহলে এক্ষুনি গিয়ে সবচেয়ে মোটা একটা জ্যাকেট আপনার হয়তো কেনার দরকার নেই, আপনি থ্যাঙ্কস গিভিং পর্যন্ত অপেক্ষা করতে পারবেন, তখন আপনি অনেক হয়তো ডিসকাউন্টে পাবেন। আর এর পরের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ থাকলো। ধন্যবাদ।